দিলীপ ঘোষ রাজনীতির অল ইন্ডিয়া কান পাতলেই শোনা যায় যেখানে দিলীপ ঘোষ সেখানেই বিতর্ক। এবার সেই দিলীপ ঘোষকে শুক্রবার 14ই জুন দেখা গেল বিধানসভায় ঢুকতে। হঠাৎই কোনো রকম আগাম সূচনা না দিয়েই এভাবে দিলীপ ঘোষের আগমন কেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অবশ্য দেননি কিছুই। এদিন কার্যত গটগট করে বিধানসভায় ঢুকে যান দিলীপ ঘোষ। তারপর তিনি ঢুকে যান কর্মীদের একটা ঘরে। সেখানে দিলীপ ঘোষকে দেখে স্বভাবতই খুশিতে ফেটে পড়েন বিধানসভার কর্মীরা। একজন কর্মী আবার বলেন, বসেন, চা খাবেন তো? দিলীপ ঘোষ শটান জানিয়ে দেন তিনি লিকার চা খাবেন। এরপর একটি চেয়ারে বসে পড়েন তিনি। বেশ খোশ মেজাজে দেখা যায় দিলীপ ঘোষকে। প্রসঙ্গত বলি, দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে 2024-এর লোকসভা ভোটে প্রার্থী করা হয়েছিল, কিন্তু সেখানে তৃণমূলের কীর্তি আজাদের কাছে লক্ষাধিক ভোটে হেরে যান দিলীপ ঘোষ। এরপর দিলীপ ঘোষকে চক্রান্ত করে হারিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে প্রকাশ্যে মুখও খুলেছেন দিলীপ ঘোষ। তাকে তার পুরনো মেদিনীপুর কেন্দ্র থেকে লড়তে দেওয়া হলে তিনি হারতেন না বলেও দাবি করেন। যদিও এরপর দিল্লি যান দিলীপ ঘোষ, সেখান থেকে ফিরে এসে কার্যত মুখে কুলু পেটেছেন। তবে দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির সভাপতি করা হতে পারে, এই সম্ভাবনাও কিন্তু প্রবল। এছাড়াও মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনেও দিলীপ ঘোষকে প্রার্থী করা হতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং ইতিমধ্যেই আরও বেশ কিছু বিষয় কানাঘুষো যেটা শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষ কি তাহলে এবার আবার রাজ্য বিজেপির ব্যাটন নিজের কাঁধেই তুলে নিচ্ছেন? দিল্লি থেকে কি সেই রকম কোনো ইঙ্গিত তিনি পেয়েছেন? না হলে একই দিনে তার বিধানসভায় যাওয়া, বিজেপির যে সদর কার্যালয় মুরলীধর সেন লেন, এই সব কিছু কিন্তু সেই প্রশ্নই আবার খুঁচিয়ে তুলছে। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষের সঙ্গে কথা বলেছিলাম। কি প্রতিবেদন উঠে আসছে শোনাবো। দেখো, এখনো পর্যন্ত দিলীপ ঘোষ কি কারণে বিধানসভায় এলেন সেটা এখনো পর্যন্ত তিনি স্পষ্ট করেননি। বা তিনি যখন বিধানসভার ভিতরে ঢুকছিলেন তখন আমরা দিলীপদাকে প্রশ্ন করি যে দিলীপদা, আপনি কি কারণে এসছেন? একেবারে আমরা দেখেছি যে এই 2024-এর লোকসভা নির্বাচনের বিপর্যয়ের পর, বিজেপি রেজাল্ট খারাপ হওয়ার পর আমরা দেখেছি যে একাধিকবার সংবাদ শিরোনামে এসছিলেন দিলীপ ঘোষ। তিনি একেবারে কারণ নাম না করে তিনি একেবারে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। আমরা সেই বক্তব্য শুনেছি। একেবারে কাঠিবাজি থেকে শুরু করে তিনি একের পর এক মন্তব্য করেছিলেন। এবং যেটা দেখা গেল, তিনি যখন দিল্লিতে গেলেন এবং দিল্লি থেকে তিনি যখন ফিরলেন, তারপর একেবারে বলা যেতে পারে তিনি মুখে কুলু মেটেছেন। এখানেও তিনি যখন ভেতরে ঢুকলেন, তিনি একটা বাক্য, একটা শব্দও তিনি উচ্চারণ করলেন না। তবে আমরা যে ছবিটা দেখলাম দিলীপ ঘোষকে নিয়ে, যে ছবিটা আমরা দেখলাম, যে বিধানসভার যারা কর্মীরা তারা দিলীপ ঘোষকে নিয়ে যে কি উৎসাহ, সেটা একেবারে চোখে পড়লো। দিলীপ ঘোষকে দেখে সেলফি তোলা থেকে শুরু করে, দিলীপদা আসা মাত্রই আমরা দেখলাম যে বিধানসভার একজন কর্মী সঙ্গে সঙ্গে দিলীপদাকে জিজ্ঞেস করলেন যে আপনি কি চা খাবেন, এবং দেখলাম একেবারে খুব খোশ মেজাজে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন বিধানসভার কর্মীদের সঙ্গে। একদম দিলীপদা এসে বসা মাত্রই সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষের জন্য চা চলে এলো, এবং দেখলাম চা, বিস্কুট এবং তাকে বিভিন্ন খাবার এই মুহূর্তে দেয়া হয়েছে। এবং তিনি বিধানসভার কর্মী সমর্থকদের সঙ্গে, যে সমস্ত কর্মীরা আছে তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন এই মুহূর্তে। দেখো, বিধানসভা তুমি জানো যে অফিসিয়াল যে কাজকর্ম হয়, সে অফিসিয়াল কাজকর্মের জন্য একাধিক এই ধরনের ঘর আছে। বিধানসভার যে স্টাফ রুম বলা হয়, যেখান থেকে বিধায়কদের সব ধরনেরই কাজ হয়, পেনশন থেকে শুরু করে সমস্ত ধরনের কাজ কিন্তু এখানে হয়। এবং অন্যান্য অফিসিয়াল যে কাজকর্ম, সেই কাজকর্ম এখানে হয়। কিন্তু এখনো পর্যন্ত যদিও দিলীপ ঘোষ স্পষ্ট করেননি, অন্য অনেক বিষয় হতে পারে, কিন্তু আজকে যেটা উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে, দিলীপ ঘোষ তিনি এলেন এবং একেবারে সরাসরি বিধানসভার যে অফিস আছে সেই অফিসে চলে গেলেন। কিন্তু তিনি কিন্তু যে বিধায়কদের ঘর, এবং আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে ঘর, সেই ঘরে কিন্তু দিলীপ ঘোষ প্রবেশ করলেন না। তিনি সরাসরি এলেন, এসে একেবারে তিনি চলে গেলেন যে বিধানসভার যে একদম অফিস বলা যেতে পারে, সেই অফিসে পৌঁছে গেলেন। কিন্তু দিলীপ ঘোষ একবারও শুভেন্দু অধিকারীর যে ঘর এবং বিজেপির যে পরিষদীয়
ও দলের ঘর সেখানে তিনি কিন্তু প্রবেশ করলেন না। যদিও দেখো এখন বিধানসভার সেশন চলছে না, সেহেতু বিজেপির যে বিধায়করা তারা যে আজকে আসবে না বা অনুপস্থিতির সংখ্যাটা কম হবে সেটা বোঝাই যাচ্ছে। যদিও যেটা শোনা যাচ্ছে যে সকালের দিকে দু একজন বিধায়ক কিন্তু এসেছিলেন, কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে কোনো বিজেপির কোনো বিধায়কই কিন্তু উপস্থিত নেই। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, দিলীপ ঘোষ কিন্তু বিজেপির যে পরিষদীয় ঘর সেই ঘরে কিন্তু তিনি প্রবেশ করলেন। তো আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপির যে সংবিধান বা গঠনতন্ত্র, এক ব্যক্তি এক পদ, এই মুহূর্তে দিলীপ ঘোষ তিনি কোনো বিধায়ক নন, তিনি কোনো সাংসদও নন। এই মুহূর্তে তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন, তিনি এখন সর্বভারতীয় সভাপতিও নন। তো দিলীপ ঘোষ এই মুহূর্তে পুরোপুরি দায়িত্বমুক্ত। এবং কেন দিলীপ ঘোষকে নিয়ে এত জল্পনা বাড়ছে, তুমি জানো যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। বিজেপির সংবিধান বা বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি এক পদ, এবং আরএসএস এর পক্ষ থেকে একেবারে স্পষ্ট করা হয়েছে। যদিও আমরা জানি যে সুকান্ত মজুমদার তিনিও স্পষ্ট করেছেন যে এখনো পর্যন্ত তিনি সভাপতি, কিন্তু এটা ঠিক যে খুব শীঘ্রই পার্টির গঠনতন্ত্র মেনে সুকান্ত মজুমদারের জায়গায় বিজেপির কাউকে রাজ্য সভাপতি করা হবে। এবং সেই যেটা তুমি একেবারে বললে যে বিষয়টা, যে দিলীপ ঘোষ সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বলা হয়। দিলীপ ঘোষের নেতৃত্বেই এ রাজ্যে 18টি সাংসদ এসেছিল এবং বিধানসভায় 77টি বিধায়ক এসেছিল। এবং সাংগঠনিকভাবে দিলীপ ঘোষ, বলা যেতে পারে দিলীপ ঘোষের এই যে তার যে গরম গরম বক্তব্য, সেটা একেবারে রাজ্যের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল, এটা মানতেই হয়। সেক্ষেত্রে তুমি জানো যে এই মুহূর্তে যেহেতু এইরকম একটা জল্পনা চলছে, আবার একটা এরকম একটা জল্পনা বাড়ছে, তাহলে ফের রাজ্য সভাপতি করা হতে পারে দিলীপ ঘোষকে। এবং আজকে বিধানসভায় আসার পর দুটো বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথম যে বিষয়টা তুমি সেটা জানো যে মেদিনীপুরের আসনটি জুন মালিয়া তিনি বিধায়ক ছিলেন, তিনি ইতিমধ্যেই তুমি জানো যে তিনি সাংসদ হয়েছেন তৃণমূল কংগ্রেসের, এবং অগ্নিমিত্রা পালকে তিনি হারিয়েছেন। তো ইতিমধ্যেই মেদিনীপুরের আসনটি কিন্তু শূন্য হয়েছে, এবং এই মেদিনীপুরের আসনটিতে কিন্তু উপনির্বাচন হবে। সেক্ষেত্রে একটা পক্ষ, বিজেপির একটা পক্ষ মনে করছে যেহেতু এই মুহূর্তে বিজেপির সমস্ত সাংগঠনিক বিষয়ের যে কন্ট্রোল, সেটা কিন্তু ইতিমধ্যেই আরএসএস নিয়েছে বলা যেতে পারে। এবং 2024-এর লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি থেকেই বঙ্গ বিজেপি এবং আরএসএস এর মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল। কিন্তু যেভাবে এই রাজ্যে খারাপ ফল হয়েছে এটা বলতেই হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টার্গেট। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।